এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ১০৪ রান। টাইগার টপ অর্ডারের দারুণ ব্যাটিং, দ্রুত তানজিদ ফিরলেও রানের চাকা সচল রেখেছেন সাইফ ও লিটন। ৪ ছক্কাতে 50 তুলে নেন সাইফ, লিটন দাস করেন ১৬ বলে ২৩ রান। এর আগে দুবাই দারুণ শুরু দুই লঙ্কান ওপেনারের, ৪ ওভারে তোলেন ৩৬ রান। শরীফুলের ২ ওভারে নেন ২৩ রান। স্পেলের পঞ্চম বলে উইকেট নেন তাসকিন। পরপর ২ উইকেট নিয়ে বাংলাদেশকে মোমেন্টাম দেন মাহেদি। তবে সানাকা ও আসালাঙ্কার ব্যাটে বড় সংগ্রহের পথে থাকে শ্রীলঙ্কা। সানাকা করেন ৬৪ রান। শেষ দিকে মুস্তাফিজ দারুণ বল না করলেও আরও বড় হতে পারত লক্ষ্য। ২০ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজ। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মাঝারুল ইসলাম। মাঝার, বাংলাদেশ ১৬৯ রানের টার্গেটে যেরকমটা শুরু করলো, এখন তো মনে হচ্ছে জয়ের পথেই। অবশ্যই এটা বলতেই পারি, খুব বেশি অঘটন না ঘটলে এই ম্যাচটা বাংলাদেশ জেতা উচিত। আপনি দেখেন ৪২ বলে ৬২ রান, মানে একটা ওভার দূরে আছেন। যদি একটা বিগ ওভার আসে, এক ওভারে যদি বাংলাদেশ ১২, ১৪ বা ১৫ রান নিতে পারে, তাহলে রানটা অনেক ক্লোজ হয়ে যাবে। এবং হাতে এত উইকেট আছে, এবং আপনি জানেন যে জাকের এবং শামীম এমন ছোট ম্যাচগুলোতে যখন রানটা কম তখন ভালো হিট করতে পারে, মানে ২, ৩টা ৬ হলে কিন্তু ম্যাচ জিতে যায়। সেই দিক থেকে অবশ্যই বলতে চাই বা বলতে পারি যে এখন বাংলাদেশের হাতেই ম্যাচ। আপনি যদি দেখেন পার্সেন্টেজ, অন্য যেখানে আপনি অনলাইনে দেখবেন সেখানেও দেখাচ্ছে যে বাংলাদেশের জয়ের পার্সেন্টেজটা ৭০% হয়ে গেছে। তার মানে প্রেডিকশন বলেন, আপনি প্লেয়ার বলেন, পরিবেশ বলেন, উইকেট বলেন, ব্যাটিংয়ের ধরন বলেন, সব কিছুই বলছে ম্যাচটা এখন বাংলাদেশের। যদি বাংলাদেশ নিজেরাই ভুল না করে, এখন খুব উইকেট থ্রু করে না আসে, তাহলে এই ম্যাচ নিশ্চিতভাবে বাংলাদেশ জেতা উচিত। মাঝার, বাংলাদেশ আজ যেই টিম ফরমেশনে খেলছে, জেনুইন ব্যাটার ৬ জন, এরকম টার্গেট দেওয়ার পরে শুরু থেকে একটু মানে শঙ্কায় ছিলেন যে ৬ জেনুইন ব্যাটার নিয়ে বাংলাদেশ সেই টার্গেট রিচ করতে পারবে কিনা? দেখুন, এমনটাই হওয়া উচিত, টি-20তে এমনটাই হওয়া উচিত। তবে যাদের অলরাউন্ড অপশনটা বেশি, আপনি ইন্ডিয়ার বলতে পারেন, শ্রীলঙ্কারও অলরাউন্ড অপশনটা বেশি, বাংলাদেশের কম। সাকিব আল হাসান যাওয়ার পরে ওই রকম অলরাউন্ডার আসেনি। মাহেদিকেও আপনি অলরাউন্ডার বলতে পারবেন না, যদিও ডোমেস্টিকে খেলেন অ্যাজ এ অলরাউন্ডার, সেটা আপনি বলতে পারবেন না। সেই দিক থেকে ৬-৫ আপনার যেতেই হবে। এর আগের ম্যাচে আমরা দেখেছি যে ৫ জন বোলার নেয়নি বাংলাদেশ দল, ৪ জনের বোলার নিয়েছে, এবং সেজন্য সেখানে ম্যাচটা হারের শঙ্কা তৈরি হয়েছিল। সেই দিক থেকে ৫ জন বোলার আপনাকে নিতেই হবে। টি-20তে আপনি পার্ট টাইম বোলারদের বল করাবেন, সেখানে ম্যাচ হারের শঙ্কা থাকে। সেই দিক থেকে অবশ্যই বলবো যে বাংলাদেশ অবশ্যই ভালো একটা কাজ করেছে যে এখানে ৫ জন বোলার নিয়েছে। অলরাউন্ডার নেই, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু 5 জন বোলার আপনার দরকার। যে 5 জন বোলারকে নিয়ে ফেলেন, তারপর 6 জন তো ব্যাটার থাকবেই। সেই দিক থেকে অবশ্যই কম্বিনেশন ঠিক আছে, যদিও সোহান নেই, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সোহানের বিষয়ে বলতে চাই, লাস্ট ম্যাচে সোহান যে রান আউটটা করেছিলেন এবং স্লগ ওভারে যে ব্যাটিংটা করেছেন, তারপরে এই ম্যাচে সোহান যে বাদ পড়লেন, এটা কি আসলে প্রত্যাশিত ছিল? না, একেবারে প্রত্যাশিত ছিল না। এটা আকস্মিক বা সারপ্রাইজিং বলতে পারেন আপনি, যে সোহান ম্যাচ যে বড় ভূমিকা রেখেছিল, এবং শুধুমাত্র ওই যে রান আউট করেছে সেটা নয়, সেটা তো অবশ্যই ম্যাচ জিতিয়েছে ওই রান আউটটা, সেটা বলবো না। তার যে ব্যাটিংটা ছিল ৬ বলে ১২ রানের, এবং সেখানে সবাই স্ট্রাগল করছিলেন, রান পাচ্ছিলেন না। সেখানে একটা বাউন্ডারি হাঁকিয়েছেন, 2টা বাউন্ডারি হাঁকিয়েছেন, মানে রানিং বিটুইন দ্য উইকেট দারুণ ছিল, তার কনফিডেন্স ছিল অনেক ভালো, সেটা আত্মবিশ্বাস সবার পুরো দলকে দিয়েছিল। তাকে নেওয়াটা বা না নেওয়াটা একটা বিস্ময়ের বিষয় ছিল। তারপরেও দল জিতলে, কম্বিনেশন ভালো হলে আপনাকে ভালো বলতেই হবে। আমরা সবাই আশা করি যে বাকিটার সময় বাংলাদেশ দল কোনো ভুল করবে না, ভুল না করে শ্রীলঙ্কায় ভুল করবে, কারণ এই সময় প্রেশারে তারা ভুল করবেন, সেটা কাজে লাগাতে পারলে বাংলাদেশ দল ম্যাচটা জিততে পারবে সহজেই। মাঝার, তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেট ম্যাচের পর ম্যাচ আমরা দেখছি খুবই লো স্ট্রাইক রেটে ব্যাট করছেন তিনি, তারপরও উনি নিয়মিত সুযোগ পেয়ে যাচ্ছেন। এটা কি আসলে মানে গড় ভালো থাকার কারণে? দেখুন, সেটা তো অবশ্যই আছে, কিন্তু বিগ ম্যাচ প্লেয়ার বা এই মাঠেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে 100 করেছিলেন ভারতের বিপক্ষে, সেটাও মাথায় রেখেছে হয়তো বা ম্যানেজমেন্ট, তার 100 আছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাকে সুযোগ দেওয়া হচ্ছে, এটা অনেকেই বলবে, আমি নিজেও বলি যে এটা আসলে ঠিক হয়নি। সোহানকে রাখা যেতে পারতো। তারপরে বলবো যে হৃদয়ে আছে, ভালো করলে অবশ্যই আমার মনে হয় যে প্রশ্নগুলো উঠছে আজকে ম্যাচ জিতে রাখতে পারলে সেই প্রশ্নগুলো থাকবে না। মাঝার, সাইফ আউট হয়ে গেল, বাংলাদেশ কি একটু ঝুঁকিতে পড়লো? আমি এর আগেও
মানে 2বার লাইভে এসেছি, কথা বলছি আপনাদের সাথে, তখনই উইকেট পড়েছে, এখনও সেটাই হলো। আমি কথার সময় শুরুতে বলছিলাম যে আসলে সেটা হতে পারে কিনা, আর এটা আসলে আনফর্চুনেট, কারণ এখন যে একটা উইকেট যায়, আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশ ব্যাটিং লাইন আপে শামীম এবং হৃদয় আছেন, শামীম হৃদয় থাকলো, সাথে থাকলো জাকের, যদি আর উইকেটে হারায় একটা, তাহলে এটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ যখন টেইল শুরু হয়ে যাবে তখন একজনকে ব্যাট করতে হবে, একজনকে ধরতে হবে, তখন ডিফিকাল্ট হয়ে যাবে। 1-2 ওভারের মধ্যে ম্যাচটা চেঞ্জ হতে পারে। তবে আমি আশা করি যে এখনও 3জন ব্যাটার, এই যে 50 রান বা 60 রান কজন 3জন ব্যাটার লাগে না, একজন যদি 30 রান একটা ইনিংস খেলে, একজন যদি 12 বলে 24 করে, ম্যাচটা বাংলাদেশের পক্ষে চলে আসবে। তবে আমার মনে হয় একটু শঙ্কায় পড়ে গেল বাংলাদেশ দল। সাইফ খুব ভালো খেলছিলেন, দারুণ 4টা ছক্কা হাঁকিয়েছেন, তার ছক্কা যদি দেখেন বিগ ছক্কা সেগুলো, এবং দারুণ ছক্কা হাঁকিয়েছেন। তবে এখন পুরো দায়িত্ব কিন্তু হৃদয়কে নিতে হবে। হৃদয় যেহেতু সেট হয়ে গেছেন, অন্যদেরকে চালিয়ে নিয়ে যে সেট হওয়া ব্যাটসম্যান, তাকেই দায়িত্ব নিতে হবে, এবং তার আমরা আশা করছি যে বাংলাদেশ এই ম্যাচটি জিতবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অল্প কদিনের ব্যবধানে আবারও ভারত পাকিস্তান লড়াই। এশিয়া কাপের সুপার 4-এ কাল মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এর আগে হ্যান্ডশেক বিতর্কে ঘোলাটে পরিস্থিতি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বয়কট করেছে পাকিস্তান। মাঠের বাইরের বিতর্ক সঙ্গী করেই দুবাই কাল রাত 8:30টায় লড়াই নামবে ভারত পাকিস্তান। ভারত পাকিস্তান লড়াই আর আগের উত্তাপ ছড়ায় না, উত্তাপ যা ছড়ায় তা মাঠের বাইরে। দু দলের দ্বৈরথে সবশেষ 5 ম্যাচে ভারতের দাপুটে জয়। আর তাই সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেট ব্যক্তিত্ব ভারত পাকিস্তান লড়াইয়ের চেয়ে ম্যানচেস্টার ডার্বি বেশি উপভোগ করেন। ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার অস্বাভাবিক রকম নির্ভর থাকেন এই ঐতিহাসিক লড়াইয়ের আগে। ক্লোজ ইওর রুম, সুইচ অফ ইওর ফোন এন্ড স্লিপ। আমি ছেলেদের পরিষ্কার বলে দিয়েছি, যদি তোমরা এই টুর্নামেন্টে এবং আগামীতেও ভালো করতে চাও, তাহলে বাইরের অনেক কিছু থেকে দূরে থাকতে হবে। রুমের দরজা বন্ধ করে দাও, মুঠোফোন বন্ধ রাখো আর ঘুমাও। কিছু জিনিস নেওয়া যায় যেটা ভালো, কেউ একটা ভালো পরামর্শ দিতে পারে যেটা মাঠে সাহায্য করতে পারে। গ্রুপ পর্বে ভারতীয় ক্রিকেটাররা ম্যাচের আগে পরে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করেননি। সেই বিতর্কের রেশ এখনও কাটেনি। সুপার 4-এ দুই দলের লড়াইয়ের আগে সংবাদ সম্মেলন বয়কট করেছে পাকিস্তান। এদিকে এই ম্যাচেও রেফারির দায়িত্বে থাকছেন অ্যান্ডি পাইক্রফট, যিনি টসের সময় সালমান আগাকে সূর্যা কুমারের সাথে হ্যান্ডশেক করতে নিষেধ করেছিলেন। এ ঘটনায় পাইক্রফটের অপসারণ দাবি করেছিল পিসিবি, যদিও আইসিসি তা নাকচ করে। এর রেশ গড়ায় পাকিস্তান আমিরাত ম্যাচ পর্যন্ত, যে ম্যাচেও রেফারি ছিলেন পাইক্রফট। তিনি দুঃখ প্রকাশের পর আমিরাত ম্যাচ খেলতে নামে পাকিস্তান। হ্যান্ডশেক বিতর্কে এমন নাটকীয় পরিস্থিতির মাঝে দুবাইয়ে ভারত পাকিস্তান লড়াই হবে। ওমান ম্যাচে ফিল্ডিংয়ের সময় মাথায় ব্যথা পাওয়ায় অক্ষর প্যাটেলকে পাওয়া যাবে না। ফিটনেস বিবেচনায় বুমরাকেও বিশ্রামে রাখা হতে পারে। পাকিস্তান একাদশও বদল আসতে পারে। ভারতের বিপক্ষে পেস আক্রমণ আরও শক্তিশালী করে নামার সম্ভাবনা সালমানের দলের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের মেন্টরের পদ থেকে সরে দাঁড়ালেন জহির খান। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকইনফো। গেল আসরে ভালো করেনি লখনৌ, বোলারদের বাজে পারফরমেন্স যার অন্যতম কারণ। বোলিং আক্রমণ সাজানোর দায়িত্ব ছিল জহিরের। তার পারফরমেন্সে খুশি ছিলেন না দলটির মালিক, পরে নিজেও আর সেখানে থাকতে চাননি জহির। হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গেও মতের অমিল ছিল তার। শেষ পর্যন্ত তাই পদ ছাড়লেন সাবেক ভারতীয় পেসার। লখনৌর দায়িত্ব নেয়ার আগে 2018 থেকে 2022 সাল পর্যন্ত জাহির মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে তিনি ছিলেন মুম্বাইয়ের ডিরেক্টর অফ ক্রিকেট, পরে হেড অফ গ্লোবাল ডেভেলপমেন্ট পদে নিযুক্ত হয়েছিলেন জাহির। ক্রীড়া উন্নয়নে একে অন্যের পাশে থাকার অঙ্গীকার চীন ও বাংলাদেশের। ফুটবল উন্নয়নে চীনের কাছে সহায়তা চাইবে বাফুফে, আর ক্রিকেট এগিয়ে যেতে বাংলাদেশকে পাশে চায় চীন। কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে বন্ধুত্বপূর্ণ ম্যাচ হয়েছে জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ চীনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ। চীনের একটি বিশ্ববিদ্যালয়ের দলের প্রতিপক্ষ বাংলাদেশ বয়সভিত্তিক নারী দল। রাজনীতিবিদ, রাষ্ট্রদূত, সংগঠক, সাবেক ফুটবলার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমনে মাঠে উৎসবের আমেজ। যদিও 3-0 গোলে হেরেছে বাংলাদেশ। ফলাফল ছাপিয়ে বন্ধুত্ব ও কূটনীতি ছিল খেলার মূল বিষয়। চীনের সঙ্গে বন্ধুত্ব আজকে নতুন নয়, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে শুরু হয়েছে এবং তারও অনেক আগে থেকে শুরু হয়েছে। তো কখনো আর যাই হোক, সত্যতা হয়নি। এখন উত্তরোত্তর চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে
এটা আমরা আশা করছি। চীন ও বাংলাদেশ ক্রীড়াঙ্গনে একসাথে কাজ করবে। ক্রিকেটে বাংলাদেশ চীনকে এবং ফুটবল উষিত চীন বাংলাদেশকে সহায়তা করবে। দুই দেশের মধ্যে ক্রীড়া বিনিময় অব্যাহত থাকবে। ফুটবল উন্নয়নে চীনকে পাশে চান বাফুফে সভাপতি। ইতিমধ্যে আলোচনা শুরু করেছে ফেডারেশন। আমি আলোচনা ওপেন করেছি যে আমাদের কিছু স্টেডিয়াম ইনফ্রাস্ট্রাকচার, আমরা যারা সবচেয়ে জায়গায় গুরুত্ব জায়গা যেটা আমাদের ফিজিও সেন্টার, যে ইনজুরির পরে ট্রমা থেকে রিকভারি করা সেই সেন্টারটা, এবং ইউথ ডেভেলপমেন্ট এক্সচেঞ্জ, যেটা আজকে অ্যাম্বাসেডর মহোদয় বলেছিল যে আমরা বছরে আমরা অনেকগুলি ইউথ ডেভেলপমেন্টের জন্য টুর্নামেন্ট আমরা খেলতে চাই। এই তিনটা জায়গায় আমরা চায়নার সাথে অতি শিগগিরই একটা ভালো কংক্রিট ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পারবো। চলতি সপ্তাহ থেকে নারী দলের মিশন অস্ট্রেলিয়ার অনুশীলন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে ৭ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ সেনাবাহিনী, বিকেএসপি, বিজিবি সহ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ১৭টি দল। সান্দাও থাউলু দুটি ইভেন্টে খেলা হবে। শনিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির। বিশেষ অতিথি ছিলেন ইউনান মিনজু ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াং কিয়াং কুয়ান। আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক ক্রীড়া স্থাপনা তৈরির দাবি জানান উশুর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু। ২ দিন ব্যাপী এই আয়োজন শেষ হবে রোববার। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ, পরের আয়োজনে।